সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি মাস্টার শেষ পর্ব ছাত্রদের জন্য মাইক্রো ইকোনমিক্স নিয়ে। আমরা গত ক্লাসে দেখেছিলাম ইনপুট আউটপুট অ্যানালাইসিস, এবং সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড সলিউশন নিয়ে আলোচনা করেছি। এবং গত ক্লাসে আমরা একটা প্রবলেম নিয়েছিলাম, সেই প্রবলেম সলভ করেছি ইনভার্স মেথডে। আমরা বলেছিলাম যে ইনপুট আউটপুট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যে কোনো সমস্যা দুভাবে সমাধান করতে পারি, একটি হচ্ছে ইনভার্স মেথড আর একটি হচ্ছে ক্রামার রুল। গত ক্লাসে আমরা ইনভার্স মেথডে একটি প্রবলেম সলভ করেছি। আজ আমরা সেই প্রবলেমটিকেই ক্রামার রুলে দেখাবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে মেথডেই করি না কেন আমার ফলাফল কিন্তু একই আসবে। তাহলে আমরা গত ক্লাসে একটু ফিরে যাই। আমরা গত ক্লাসে যে প্রবলেমটা নিয়েছিলাম, এখানে একটা প্রবলেম ছিল, এবং এই প্রবলেমটাতে আমাদের মূল কি বের করার কথা ছিল, স্পেসিফিক ইনপুট আউটপুট ম্যাট্রিক্স ইকুয়েশন। দ্বিতীয়তে ছিল কারেক্ট লেভেল অফ পাওয়ার। তৃতীয় ছিল প্রত্যেক শিল্পের মোট প্রয়োজনীয় প্রাথমিক উপকরণের পরিমাণ। তাহলে আমরা এই প্রবলেমটাকে আজ আমরা দেখব ক্রামার্স মেথড, অথবা যদি আমরা বলি ক্রামার রুল অনুযায়ী আমরা এই প্রবলেমটাকে সলভ করব। এবং তোমাদের মনে আছে নিশ্চয়ই, গত ক্লাসে আমরা ইনভার্স মেথডে এই প্রবলেমটাকে সলভ করে পেয়েছিলাম x1 এর কাম্য স্তর পেয়েছিলাম, অর্থাৎ প্রথম শিল্পের উৎপাদন পেয়েছিলাম 200 একক, এবং দ্বিতীয় শিল্পের উৎপাদন স্তর পেয়েছিলাম 400 একক, আর প্রাথমিক শ্রমের পরিমাণ পেয়েছিলাম 100 একক। এখন আমরা আজ ক্রামার রুল অনুযায়ী দেখি আমরা সেই প্রবলেমটা সলভ করতে পারি কিনা এবং একই ফলাফল আমরা লাভ করি কিনা। আমরা এখন দেখি ক্রামার রুল অনুযায়ী স্পেসিফিক ইনপুট আউটপুট ম্যাট্রিক্স ইকুয়েশন, এটা ছিল আমার প্রথম প্রশ্ন। তাহলে এটার উত্তর হচ্ছে Tx = D। টি মানে হচ্ছে লিওনটিপ ম্যাট্রিক্স বা টেকনিক্যাল ম্যাট্রিক্স বা টেকনোলজি ম্যাট্রিক্স। এখন আমরা কিন্তু লিওনটিপ ম্যাট্রিক্স বের করা জানি, তারপর একটু মনে করিয়ে দেওয়ার জন্য যদি বলি, লিওনটিপ ম্যাট্রিক্স সমান হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স কি ছিল? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, আমরা যদি লিখি মাইনাস হচ্ছে আমার ম্যাট্রিক্সটা 0.3, 0.3, 0.4, 0.6, এটা ছিল আমার ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এখান থেকে এখানে যদি বিয়োগ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমার টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বা টেকনিক্যাল ম্যাট্রিক্স বা লিওনটিপ ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে আমরা এটা পেয়েছি। এটা আমরা গত ক্লাসে দেখেছি। এখন ক্রামার রুলটা খুব সহজ একটি নিয়ম। সহজ নিয়ম কেন বলছি? এক্ষেত্রে এটা হচ্ছে টি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ডি। আমি যদি প্রথম শিল্পের যদি উৎপাদন স্তর জানতে চাই, আমি যদি বলি প্রথম শিল্পের উৎপাদন স্তর, এটা সমান হচ্ছে T1, ডিটারমিনেন্ট অফ T1 and ডিটারমিনেন্ট অফ T। আবার ঠিক একইভাবে যদি দ্বিতীয় শিল্পের উৎপাদন স্তর নেই, তাহলে এখানে হচ্ছে T2। এখন তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে আমার কি কি বের করতে হচ্ছে? একটা হচ্ছে T, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2। আমার এই তিনটা ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট বের করতে হচ্ছে। তাহলে টি হচ্ছে মূল ম্যাট্রিক্সটা, আর একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2। তার মানে আমরা শুধুমাত্র তিনটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক বের করি তাহলেই আমার সমাধান আমি পেয়ে যাই। তাহলে প্রথম পর্যায়ে আমার কি কাজ? প্রথম ধাপ হচ্ছে আমার নন সিঙ্গুলারিটি টেস্ট করা। নন সিঙ্গুলারিটি টেস্ট করবো কার? আমরা এই ম্যাট্রিক্সের। তা নন সিঙ্গুলারিটি টেস্টটা আমরা দেখি, তার মানে এটা ডিটারমিনেন্ট যদি আমার পজিটিভ হয় সেটাকে আমরা বলছি নন সিঙ্গুলারিটি টেস্ট।
তাহলে এটা কি, এটা হচ্ছে আমার টি। আমরা এই চিহ্ন দিয়ে আমরা জানি নির্ণায়ক বের করি 428 অর্থাৎ 0.16। তাহলে আমার কি বের হচ্ছে, টি ডিটারমিনেন্টস অর্থাৎ টি এর নির্ণায়ক কি বের হচ্ছে 0.16। এবং তোমরা মনে করে দেখো গত প্রবলেমও কিন্তু আমার একই জিনিস বের হয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে অর্থাৎ প্রথম ধাপে হচ্ছে নন সিঙ্গুলারিটি টেস্ট করা, অর্থাৎ টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের যে নির্ণায়ক হবে সেটা অবশ্যই পজিটিভ হবে। এবং এটা আমরা কি দেখলাম, পজিটিভ, অর্থাৎ এটা হচ্ছে 0.16। তাহলে আমি যদি একটু লিখে রাখি যে টি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 0.16। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে আমার, দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে টি ডিটারমিনেন্ট অফ T1। তাহলে এই ডিটারমিনেন্ট T1 বের করার আগে আমার জানতে হবে টিটা কি, অর্থাৎ টি ম্যাট্রিক্সটা হচ্ছে কি, টি ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে আমার একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের প্রথম কলামটাকে আমি পরিবর্তন করে, অর্থাৎ এই কলামটাকে পরিবর্তন করে আমি এই স্থির মানটাকে বসাবো। তাহলে সেটাকে যদি আমি লিখি 0.7 মাইনাস 0.4, আর এই কলামের পরিবর্তে আমরা কি লিখব, এটা লিখব। আচ্ছা, এখন আমরা দুইটাই করতে পারি, প্রথমে আমি এটাকে চেঞ্জ করে এটা বসাতে পারি অথবা এটাকে চেঞ্জ করে এটা। তাহলে প্রথম আমরা T1 আমরা বের করি। তাহলে কি বললাম, T1 এর নির্ণায়ক বের করার আগে অবশ্যই আবার কি বের করতে হবে, টিটা জানতে হবে। টি হচ্ছে অর্থাৎ টি ম্যাট্রিক্স যেটা, এটা কিন্তু টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে T1। তাহলে প্রথম কলামের পরিবর্তে আমাদের যে স্থির মান আছে অর্থাৎ কি আছে 2080, আর এই কলামটা আমার একই থাকবে, অর্থাৎ এটা হচ্ছে T1। এখন T1 এর যদি আমি নির্ণয় বের করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে 4 দুগুণে 8, অর্থাৎ 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 3 8 24, অর্থাৎ 24 আর 8 হচ্ছে 32। তাহলে দেখা যাচ্ছে আমরা কি করলাম, T1 এর ডিটারমিনেন্ট বের করার জন্য আগে T1 বের করলাম। T1 ম্যাট্রিক্সটা কি, T1 ম্যাট্রিক্স হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সে প্রথম কলামটার পরিবর্তে আমার যে স্থির মান আছে, স্থির রাশি আছে, সেটাকে বসিয়ে নিলাম। তাহলে আমার এই অংশটা ঠিক থাকলো, অর্থাৎ আমার এই অংশটা ঠিক থাকলো এখানে, আর এই কলামের পরিবর্তে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি যে নির্ণয়টা বের করলাম সেটা হলো আমার 32। তাহলে এখানে আমি লিখি T1 ইজ ইকুয়াল টু হচ্ছে 32। এখন আমার কাজ হচ্ছে T2 বের করা। ঠিক একইভাবে আমার যদি ডিটারমিনেন্ট অফ T2 বের করতে হয় তাহলে আমার আগে জানতে হবে ম্যাট্রিক্সটা কি। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আবার কি করব, আমরা প্রথম কলামটাকে কি রাখবো, ঠিক রাখবো, অর্থাৎ স্থির রাখবো। তাহলে রাখি, আর এই কলামের পরিবর্তে আমরা এই মানটাকে বসিয়ে দেব। ঠিক একইভাবে আমি যদি আবার এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি, অর্থাৎ T2 যদি হয়, তাহলে আমার এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ আমি জানি ডিটারমিনেন্টের চিহ্ন হবে এটা। আচ্ছা, আমি যদি সরাসরি করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে 7 8 56 প্লাস, অর্থাৎ আমরা যদি এটা ডিটারমিনেন্ট বের করি তাহলে কি দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 64, অর্থাৎ 64। আমি যদি আরেকটু আবার বলি তাহলে এখানে তিনটি জিনিস বের করতে হবে। একটা হচ্ছে টি অর্থাৎ টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট, T1 ম্যাট্রিক্সের নির্ণায়ক, T2 ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে T1টা কি ছিল, T1 ছিল আমার প্রথম কলামটাকে আমি সরিয়ে, অর্থাৎ দ্বিতীয় কলামটাকে স্থির রেখে প্রথম কলামের জায়গায় এটাকে আমি বসিয়েছি। বসানোর পরে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে T1, আর ওই ম্যাট্রিক্সের যখন আমি নির্ণায়ক বের করলাম
সেটা হচ্ছে আমার এই যে এটা চিহ্ন দিয়ে এটা বসালাম, সেটা কত পেয়েছি 32। আর যখন T2 ম্যাট্রিক্স আমি বের করব তখন আবার কি করেছি, প্রথম কলামটাকে ঠিক রেখে দ্বিতীয় কলামের জায়গায় আমরা এটাকে বসিয়েছি। এটা হচ্ছে T2 ম্যাট্রিক্স। আর এটাকে যখন আমি ডিটারমিনেন্ট বের করব তখন আমি কি করব, এই চিহ্নটা দেব আর এখানেও আমার কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এবং সেটা যদি বের করি তাহলে এটা বের হলো কত, 64। তাহলে আমরা আবার যদি লিখে রাখি T2 ইজ ইকুয়াল টু কত বের হলো, 64। তাহলে আমাদের কিন্তু প্রাথমিক কাজ শেষ। তাহলে অনেক সহজেই কিন্তু আমরা এখন কি করতে পারবো, প্রথম শিল্পের উৎপাদনের পরিমাণ বের করতে পারবো, অর্থাৎ উৎপাদন স্তর বের করতে পারবো, দ্বিতীয় শিল্পের উৎপাদন স্তর আমরা বের করতে পারবো, এবং প্রাথমিক উপকরণ অর্থাৎ শ্রমিকের চাহিদার পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। এখন আমরা যদি এটাকে মুছে দেই তাহলে লিখি তাহলে প্রথম শিল্পের উৎপাদন স্তর ইজ ইকুয়াল টু হচ্ছে কি T1 ডিভাইড বাই T। তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে 32 ডিভাইড বাই 0.16। তাহলে এটা হচ্ছে 200। ঠিক একইভাবে আমি যদি বের করি দ্বিতীয় শিল্পের উৎপাদন স্তর, এটা সমান আবার কি, এটা হচ্ছে T2, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি x2 বার, এটাকে লিখতে পারি x1 বার। এটা সমান আবার কি, এটা সমান হচ্ছে T। তাহলে আমরা জানি এটা কি বের হয়েছে, এটা বের হয়েছে 64 ডিভাইডেড বাই 0.16, এটা সমান হচ্ছে 400, অর্থাৎ এখানে হচ্ছে 400। তাহলে এখন মনে করে দেখো, আমরা গত ক্লাসে যেই পদ্ধতিতে অর্থাৎ আমরা ইনভার্স মেথডে আমরা যা করেছি সেখানেও কিন্তু আমরা ভারসাম্য কি পেয়েছিলাম, অর্থাৎ প্রথম শিল্পের উৎপাদন স্তর পেয়েছিলাম 200 একক এবং দ্বিতীয় শিল্পের উৎপাদন স্তর পেয়েছিলাম 400 একক। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা দেখলাম যে পদ্ধতি ব্যবহার করি না কেন আমার ফলাফল কিন্তু একই আসলো। এখন আমরা যদি লাস্ট স্টেজে চলে যাই যে আমার কাম্য স্তর কত, কাম্য কিসের, প্রাথমিক শ্রমের পরিমাণ। তাহলে এটা কি পেলাম, x1 এটা সমান হচ্ছে 200, x2 সমান হচ্ছে 400। এখন যদি প্রাথমিক শ্রমের পরিমাণ, তাহলে আমরা জানি প্রাথমিক শ্রমটাকে আমরা কি বলছি, x0 সমান হচ্ছে কি A01 ইন্টু x1 প্লাস A02 x2। তাহলে এটা আমরা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম 0.3, x1 কত ইন্টু 200, এটা ছিল কত 0.1, 2 কত ইন্টু 400, তাহলে 3 গুণে 6 60, 4 4 40। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার কি হচ্ছে 100 একক। তাহলে আমার মোট শ্রমিকের চাহিদা কত, প্রাথমিক উপকরণের চাহিদা কত, 100 একক। এবং প্রথম শিল্পের জন্য 60 একক, দ্বিতীয় শিল্পের জন্য 40 একক। তাহলে আমরা কি কি পেলাম, আমরা যে ফাইনালি আসি তাহলে আমরা পেলাম x0 সমান হচ্ছে 100। তাহলে দেখো আমরা গত ক্লাসে যে প্রবলেম সলভ করেছিলাম একই প্রবলেম নিয়ে এবার সলভ করার চেষ্টা করলাম এবং আমরা ফলাফল কিন্তু একই পেয়ে গেলাম। তাহলে আমরা আবার যদি বলছি আমরা কি পেলাম, আমরা উৎপাদন স্তর অর্থাৎ প্রথম শিল্পের উৎপাদন স্তর পেয়েছি 200 একক, দ্বিতীয় শিল্পের উৎপাদন স্তর পেয়েছি 400 একক এবং শ্রমিকের চাহিদা অর্থাৎ প্রাথমিক উপকরণের চাহিদা পেয়েছি 100 একক। এবং 100 একক কিভাবে পেয়েছি, প্রথম শিল্পের জন্য 60 একক এবং দ্বিতীয় শিল্পের জন্য চাহিদা হচ্ছে 40 একক। তাহলে কিন্তু আমার প্রবলেমটা যে সলভ করলাম, যে মেথডই করলাম আমরা একই পেয়ে গেলাম। তাহলে আজকে এতটুকুই থাকে, এটা খুবই একটি সহজ পদ্ধতি। তাহলে আমরা কি দেখলাম, আমরা ইনপুট আউটপুট অ্যানালাইসিসের ক্ষেত্রে
যে কোনো প্রবলেম যদি নেই, সেই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে। একটি হচ্ছে ইনভার্স মেথড, আর একটি হচ্ছে গ্রামার রুল বা গ্রামার মেথড। এবং আমরা যেই পদ্ধতিতেই করি না কেন, আমরা ফলাফল আমরা একই পাই। এবং এক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা এই অধ্যায়টা যখন পড়ব, আমরা যে কোনো একটি ম্যাট্রিক্স নেব। যদি আমরা একটা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স নেই, আমি একটা কাল্পনিক নিলাম, আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি। আমরা এটা কি জানি? আমরা জানি একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমার লাগবে, অর্থাৎ আমার রো এবং কলামের সংখ্যা সমান হবে। এই ধরনের একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা যদি এটা সমান হয় এ, আমরা এই একটা ম্যাট্রিক্স থেকে আমরা ইনপুট আউটপুট অ্যানালাইসিসের অনেকগুলি বিষয় আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, এখান থেকে কি হতে পারে, এই কলাম দ্বারা কি বোঝায়, এই রো দ্বারা কি বোঝায়, 0.3 বলতে কি বোঝায়, 0.1 বলতে কি বোঝায়, 0.3 বলতে কি বোঝায়। এখান থেকে আমরা কি বের করতে পারবো? স্পেসিফিক ইনপুট আউটপুট ম্যাট্রিক্স ইকুয়েশন। এখান থেকে আমরা বের করতে পারবো প্রথম শিল্পের, দ্বিতীয় শিল্পের উৎপাদন স্তর। এখান থেকে আমরা বের করতে পারবো আমাদের প্রাথমিক শ্রমের চাহিদার পরিমাণ। এখান থেকে আমরা বের করতে পারবো যে আমার যদি শ্রমিক সংখ্যা দেয়া থাকে, যেমন আমরা গত প্রবলেমে যে সলভ করলাম, সেখানে আমরা দেখলাম শ্রমিকের চাহিদা হচ্ছে 100 একক। এখন যদি আমার শ্রমিকের সংখ্যা 80 হয়, তাহলে আমরা বলতে পারবো 80 না হোক, অর্থাৎ 100-র চেয়ে যদি কম হয়, তাহলে আমরা বলবো আমাদের এই উৎপাদনের স্তরে যাওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে যদি 100-র চেয়ে বেশি আমার শ্রমের সরবরাহ থাকে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই উৎপাদনের স্তরে যাওয়া সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো একটি প্রবলেম নিয়ে সেখান থেকে বিভিন্নভাবে আমরা সলভ করতে পারি এবং একটি ম্যাট্রিক্স থেকে আমরা সবগুলি বিষয় জানতে পারি। তাহলে আমরা ইনপুট আউটপুট অ্যানালাইসিসের ক্ষেত্রে এই যে প্রবলেম সলভ করলাম, এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা যখন বৈশিষ্ট্য দেখেছিলাম লিওনটিপ ম্যাট্রিক্সের এই পদ্ধতির ক্ষেত্রে, একটি কন্ডিশন ছিল কি, একটি বৈশিষ্ট্য ছিল কি, উৎপাদন অপেক্ষক প্রদত্ত। অর্থাৎ টেকনোলজিটাও যা ছিল সেটাও কি ছিল? প্রদত্ত। অর্থাৎ একটু আগে যে প্রবলেমটা আমরা সলভ করলাম, সেখানে ছিল 0.3, 0.4, 0.3, 0.6। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি 1 একক x1 তৈরি করতে চাই, তাহলে আমার কি লাগবে? 1 একক x তৈরি করার জন্য প্রথম শিল্প থেকে নেব হচ্ছে 0.3 উপাদান, দ্বিতীয় শিল্প থেকে নেব 0.4 উপাদান। তাহলে অনুপাতটা কি দাঁড়াচ্ছে? অনুপাতটা দাঁড়াচ্ছে 1 একক তৈরি করার জন্য এই টেকনিকটা আমি ব্যবহার করব। আর দ্বিতীয় শিল্পের টেকনিকটা কি ছিল? প্রথম শিল্প তাকে দিবে 3 একক 0.3, আর নিচ থেকে নেবে 0.6। অর্থাৎ 0.3 এবং 0.6 এই রেশিওতে সে কি করবে? উপাদান ব্যবহার করবে। অর্থাৎ এখানে কিন্তু টেকনিক একটি, অর্থাৎ প্রথম শিল্প এই অনুপাত ছাড়া, অর্থাৎ এই টেকনিক ছাড়া অন্য কোনো টেকনিক ব্যবহারের কথা কিন্তু লিওনটিপ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বা এই প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা ব্যবহার করিনি। কিন্তু বিশিষ্ট অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলছেন যে প্রত্যেকটা শিল্পের জন্য একটি মাত্র টেকনিক থাকবে এমন কোনো কথা নাই, অর্থাৎ একাধিক টেকনিক থাকতে পারে। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান কি করবে? একাধিক টেকনিক থাকলে যেই টেকনিকটাতে তার খরচ কম হবে বা দক্ষতা বেশি হবে, সেটা সে ব্যবহার করবে। আর যদি দুটি টেকনিক একই রকম হয়, তাহলে সে অল্টারনেট ব্যবহার করবে। যেমন আমি যদি বলি যে একটি কৃষি খামারে ইচ্ছা করলে আমরা টেকনিক মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিকও যেমন ব্যবহার করতে পারি, লেবার ইন্টেন্সিভ টেকনিকও কিন্তু ব্যবহার করা যায়। অর্থাৎ টেকনিক কিন্তু একাধিক হতে পারে। কিন্তু আমরা এই লিওনটিপ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু একটি টেকনিকের কথা বলেছি, একাধিক টেকনিকের কথা বলা হয়নি। আর স্যামুয়েলসন যেটা বলেছেন যে একটি প্রতিষ্ঠানের জন্য একাধিক টেকনিক থাকতে পারে, এই জন্যই সে যে থিওরিটা দিয়েছেন সেটার নাম হচ্ছে সাবস্টিটিউশন থিওরাম। অর্থাৎ পরিবর্তন বা বিকল্প ব্যবহার একটা যোগ্য আছে। তো এই পদ্ধতিটা আমরা আগামী ক্লাসে দেখব। তাহলে তোমরা স্যামুয়েলসনের যে পরিবর্তন বিধি যে এটা আছে সেটা একটু দেখে রাখবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে আজ এ পর্যন্তই থাক। আশা করি তোমরা, এটা খুবই সহজ ছিল গ্রামার রুলটা,
এটা খুবই সহজ, এটা একবার দেখলেই মনে হবে। আর তোমাদের যদি পরীক্ষায় প্রশ্নপত্রে উল্লেখ না থাকে যে কোন পদ্ধতি ব্যবহার করবে, তবে অবশ্যই তোমরা গ্রামার রুল অনুযায়ী প্রবলেমটা সলভ করবে। সেক্ষেত্রে ভুলের পরিমাণটা অনেক কম হয়। কিন্তু আমরা যদি ইনভার্স মেথডে করি, সেক্ষেত্রে দেখা যায় কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে যেয়ে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এই জন্য আমি তোমাদের বলবো, প্রশ্নপত্রে যদি কোনো পদ্ধতির উল্লেখ না থাকে তাহলে তোমরা অবশ্যই গ্রামার রুল অনুযায়ী প্রবলেমটা সলভ করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।